আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঘর্ষণ বলতে কি বোঝায়, ঘর্ষণ কি কাজে লাগে, ঘর্ষণ সম্পর্কে আজকে আমরা বোঝার চেষ্টা করব। ঘর্ষণ বলতে আমরা সহজে যেটা বুঝি যে ধরে নিলাম হয়তো একটা এরকম তল রয়েছে, সেই তলের উপর একটা কাঠের ব্লক রয়েছে, ঠিক আছে। এই কাঠের ব্লকটাকে আমি যদি ধাক্কা দিই এদিকে, তাহলে কি হবে? ব্লকটা কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যাবে। কিন্তু নিউটনের সূত্র কি বলে? নিউটনের আমি দেখেছিলাম যে সূত্র অনুযায়ী যে এটা সমবেগে চলতে থাকার কথা। যদি আমি একবার ধাক্কা দিয়ে দিই তাহলে এটা মানে সবসময় একই স্পিডে চলতে থাকার কথা, নিউটনের প্রথম সূত্রে আমরা দেখেছিলাম। কিন্তু সেটা তো হচ্ছে না, এটা কিছুক্ষণ পর গিয়ে থেমে যায়, ঠিক। তারপর আমি যদি ফ্যানটাকে আমি ধরে নিচ্ছি, একটা ফ্যান আছে, সেই ফ্যানের ব্লেডটাকে আমি হাতে করে একটু ঘুরিয়ে দিলাম, ফ্যানের ব্লেডটাকে আমি হাতে করে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে কিছুক্ষণ পর তো আস্তে আস্তে ফ্যানের ব্লেডটা থেমে যায়। কেন থেমে যায়? এটাও তো ঘুরতে থাকার কথা। তাহলে তাহলে এগুলো কেন থেমে যাচ্ছে? তার মানে এর উপর কোনো বল প্রয়োগ হচ্ছে, তাই তো। কারণ আমার সূত্রটা কি বলা ছিল নিউটনের প্রথম সূত্র অনুযায়ী, যে আমার যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয়, বল প্রয়োগ যদি না হয়, যদি কোনো বল না থাকতো তাহলে এটা সমবেগে চলতে থাকতো, এটা সবসময় ঘুরতেই থেকে যেত আর আমাকে কিছু করতে হতো না। কিন্তু তার মানে একটা বল নিশ্চয়ই এর উপর প্রয়োগ হচ্ছে। এবার তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এটা থেমে যাচ্ছে, মানে এর যেদিকে গতি, মানে আমি যদি এই দিকে গতি দেখাই তাহলে এর বলটা, যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা তার মানে নিশ্চয়ই উল্টো দিকে হচ্ছে। তার জন্যই তো সে এটাকে থামিয়ে দিতে পারছে। এবার এই যে বলটা আমাকে থামিয়ে দিচ্ছে, বা এটা যদি ঘুরছে এই দিকে, তার মানে এর উল্টো দিকে বলটা প্রয়োগ হচ্ছে, মানে গতির বিপরীত দিকে একটা বল কাজ করছে। এই গতির বিপরীত দিকে সাধারণত যে বলটা আমাদের গতিটাকে আটকানোর চেষ্টা করে, গতির বিপরীত দিকে যেটা কাজ করে সবসময়, এটাই সাধারণত আমরা ঘর্ষণ বলে জানি, ঘর্ষণ বল বলে জানি। এবার এই ঘর্ষণ বল বলতে আমরা সাধারণত ঘর্ষণ কথাটা সবসময় ব্যবহার করি না, কিন্তু বলি হয়তো যে কোনো একটা জায়গা খুব, কোনো সারফেস খুব স্মুথ, মানে সেই সারফেসটা খুব স্মুথ, মানে সেটার উপর আমার সাধারণত বেশিরভাগ পদার্থের ঘর্ষণ বল বেশি হবে না, মানে আমি সেই সারফেসটার উপর, সেই তলটার উপর আমি খুব সহজেই অনেকটা পথ যেতে পারবো বিনা ধাক্কাতে। মানে সেটাতে আমি যদি এটাকে ঠেলে দিই সেটা অনেক দূর যাবে। এবার এই যে এই জিনিসটা, আচ্ছা এটা ছাড়াও আরেকটা জিনিস কাজ করে, সেটাও আমাকে দেখতে হবে। যে আমি ধরে নিচ্ছি কাঠের একটা বড় ব্লক আছে, ঠিক আছে তো। এবার কাঠের বড় ব্লকটাকে আমি যখন ঠেলা শুরু করেছি, আমি একটা আঙুল দিয়ে ধরে নিচ্ছি ঠেলছি, ঠিক আছে, আমি একটা আঙুল দিয়ে ঠেলছি। এবার আমি যখন আঙুল দিয়ে এইদিকে ঠেলছি, প্রথমে হয়তো আমি খুব আস্তে ঠেলছি, তখন কিন্তু এটা নড়াচড়া শুরু করে না, তখন এটা তো এক জায়গাতেই থাকে যদি একটু ভারী হয়। তারপর আস্তে আস্তে আমি যদি প্রেশারটা বাড়াতে থাকি, একটা টাইমের পর আমি দেখি যে হট করে এটা নড়ে সব সরে গেল, তাই তো। তার মানে আমার বল প্রয়োগ করলে গতি হয়তো তখনও সৃষ্টি হয়নি, মানে আমি এটাকে ধাক্কা দিয়ে যাচ্ছি আঙুলে করে, খুব আস্তে হয়তো ধাক্কা দিচ্ছি, সেই ধাক্কাটাতে গতির সৃষ্টি হয়নি। কিন্তু তাহলে আমাকে এই বলটা যেটা দিচ্ছি সেটাকে, তার মানে কেউ একটা তো এটাকে আটকাচ্ছে, বলটা এই বলটার এগেনস্টে কাজ করছে। কারণ কি, আমি যদি এই বলটা প্রয়োগের সাথে সাথে গতি শুরু হয়ে যেত তাহলে আমি বুঝতাম যে এই বলটার ফলে এই দিকে গতি হয়ে গেছে। কিন্তু এটা স্থির থেকে যাচ্ছে, মানে তার মানে এই বলটাকে অন্য একটা বল তখন অপোজ করছে, মানে উল্টো দিকে ক্রিয়া করছে। তার মানে আমি যখন এই বলটা প্রয়োগ করছি সেই সময়ও একটা ঘর্ষণ বল বেসিক্যালি আমার প্রযুক্ত বলকে বাধা দিচ্ছে। এবার একটা টাইমের পর যখন আমি অনেকটা বেশি বল প্রয়োগ করে দিচ্ছি, তখন আর ঘর্ষণ বলের থেকে হয়তো আমি বেশি বল প্রয়োগ করে ফেলেছি, যতটা আমার ঘর্ষণ বল ওই সারফেসে, এই মানে এই তলটার উপর তৈরি হতে পারবে, তখন আমার এটা গতিশীল হয়ে যায়। এবার এইটাই হচ্ছে বেসিক্যালি আমরা ঘর্ষণ বলতে যা বুঝি সেই ব্যাপারটা। এবার এখানে আমাদেরকে যা আলোচনা করব সেটা সাধারণত দুটোই শুষ্ক তল, মানে শুষ্ক তল মানে শুকনো আর কি, শুষ্ক তলের ক্ষেত্রে আমরা ব্যাপারটা আলোচনা করব, ঠিক আছে। এবার ঘর্ষণ বলতে তাহলে আমায় কি বোঝায়, ঘর্ষণের সংজ্ঞাটা কি?
ঘর্ষণের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো তল অপর একটি তলের সংস্পর্শ থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, মানে এই সময় এইটার ক্ষেত্রে আমি দেখেছিলাম গতিশীল হয়নি, তা মানে চেষ্টা করছিল গতিশীল হওয়ার, কারণ আমি আঙুলে করে ধাক্কা দিচ্ছিলাম, সেই সময় গতিশীল হওয়ার চেষ্টা করছিল। আর এই প্রথম কেসটায় কি হয়েছিল, এটা গতিশীল ছিল, তার মানে তখন আমার অলরেডি তার গতি রয়েছে। অর্থাৎ কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে গতির চেষ্টা করে তাকে আমি মানে গতির চেষ্টা করার জন্য যে বল প্রয়োগ করে তাকে আমি বলবো ঘর্ষণ বল। মানে এই যে বলটা আমার গতি বা গতির চেষ্টার এগেনস্টে কাজ করছে সেইটাকে আমি ঘর্ষণ বল বলবো। এটা একটা বল বেসিক্যালি, ঠিক আছে? ঘর্ষণটা একটা বল, মানে যেটা আমার গতি বা গতির চেষ্টার বিপরীত দিকে কাজ করে। গতি বা গতির চেষ্টা, মানে গতি হয়তো হয়নি কিন্তু গতিবেগ আনার চেষ্টা হচ্ছে, মানে ধাক্কা দিচ্ছি কিন্তু সরেনি এখনো, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা। এবার এটা সবসময় বোঝাই যাচ্ছে যে একটা সংস্পর্শ, মানে আমি যে সারফেসটার কথা বলছিলাম, একটা একটা তল থাকবে, সংস্পর্শের তল থাকবে, সেইখানেই এটা কাজ করবে। আর এইটার ক্ষেত্রে আরও আমাকে যেটা যেটা আমি প্রথমেই বলে দিলাম যে গতি বা গতির চেষ্টার বিপরীত দিকে হবে, কিন্তু মানে এটাই আমি দেখেছিলাম গতিবেগ ছিল তাই গতির বিপরীত দিকে, এখানে আমার গতির চেষ্টার বিপরীত দিকে, এটারও বিপরীত দিকে সবসময় এটা কাজ করবে, ঠিক আছে? কারণ আমি মানে ও চেষ্টা করবে, বলটা চেষ্টা করবে যাতে গতিবেগ শুরু না হয়, আর শুরু হলেও যেন মানে সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, একভাবে। এই জিনিসটা হচ্ছে ঘর্ষণের কাজ মেনলি। এবার ঘর্ষণের ক্ষেত্রে আমি যদি দেখি ঘর্ষণ কেন হয়, এবার আগে যেটা বলা হতো যে আমি ধরে নিচ্ছি হয়তো একটা সারফেস খুব স্মুথ, মানে খুব মসৃণ বেসিক্যালি, এবার সেই সারফেসটাকে অ্যাকচুয়ালি আমরা যদি মাইক্রোস্কোপের তলায় রেখে দেখি তাহলে আমি দেখতে পাবো সেটাতে হয়তো খুব মানে এবড়ো খেবড়ো ব্যাপার রয়েছে, সেটা আমাদের খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু যেই আমি জুম করেছি তখন আমি দেখতে পাচ্ছি সেটা। এবার আগে ধরা হতো যে এই যে কোনো একটা তল, যে তলের উপর আমি মানে কোনো একটা বস্তুকে সরাচ্ছি, সেই বস্তুটার বাইরের দিকটাওতে এবড়ো খেবড়ো আর এই তলের বাইরের দিকটাও এবড়ো খেবড়ো, মানে এবার এটার কারণে ঘর্ষণের সৃষ্টি হয়। কিন্তু পরে দেখা গেছে যে এইটা আসল কারণটা নয়, আসল কারণটা হচ্ছে যে এইখানে কিছু আন্তরাণবিক বল কাজ করে এখানে, মানে অ্যাকচুয়ালি খাঁজগুলোর ফলে এই যে বস্তুটা মানে এইটা ধরে নিচ্ছি আমার বেসিক্যালি কাঠের ব্লকটাকেও আমি যদি জুম করে দেখি মাইক্রোস্কোপের তলায় দেখতে পাবো এবড়ো খেবড়ো, আর এটা তো তলটাও এবড়ো খেবড়ো দেখতে পাবো। এইখানটায় আন্তরাণবিক বল কাজ করে, ঠিক আছে? আন্তরাণবিক বল কাজ করে মানে অ্যাকচুয়ালি এখানে অণুগুলোর মধ্যে একে অপরের মধ্যে বল কাজ করে, যেটাকে বলা হয় সাধারণত আসঞ্জন বল, যেটা ঘর্ষণের জন্য দায়ী মেনলি, সেটা হচ্ছে যে আসঞ্জন বল। এটা বোঝার জন্য যদি আমি বলি যে এটাকে আসঞ্জন বল, এটা হচ্ছে আসঞ্জন বলটা এক ধরনের আন্তরাণবিক বলই। এই আসঞ্জন বলটা কি, যে এর অণুগুলো অ্যাকচুয়ালি খুব কাছাকাছি, এর অণুগুলোর সংস্পর্শে যখন মানে খুব কাছাকাছি আসে তখন এদের মধ্যে একটা মানে আমি ধরে নিচ্ছি আঠার মতো একটা এটাকে ইংলিশে বলে অ্যাডিশন, মানে এই ফোর্স অ্যাডিসিভ ফোর্স বলে এইটাকে, আসঞ্জন বলটাকে। এটা ঠিক আঠার মতো কাজ করে, যে এর অণুগুলো এই অণুগুলোর সাথে একটু আঠার মতো লেগে যাওয়ার চেষ্টা করে। এবার এই কারণেই মেন ঘর্ষণটা শুরু হয়। তাছাড়া আরও ব্যাপার আছে, আরও পারমাণবিক গতিগুলো, মানে একে অপরের মধ্যে তো গতি আছে এদের মধ্যে, বা গতি না হলেও গতির চেষ্টা হচ্ছে, সেগুলোর কারণেও কিছু বল ক্রিয়া করে, কিন্তু সেগুলো আপাতত আমাদের সিলেবাসের মধ্যে নেই। আমরা শুধু জেনে রাখবো যে ঘর্ষণের মূল উৎস হচ্ছে আসঞ্জন বল, যেটা হচ্ছে একটা আন্তরাণবিক বল, যেটা আঠার মতো কাজ করে অ্যাকচুয়ালি, মানে এই অণুগুলোর মধ্যে একে অপরের সাথে আকর্ষণ টাইপের করে নেয়, যে কারণে আমার ঘর্ষণটা সৃষ্টি হয়, ঠিক আছে? এইটা হলো
সিম্পল ঘর্ষণের ব্যাপার। এবার আমাকে দেখতে হবে, আমি দুটো কেস দেখেছিলাম। একটা কেস দেখেছিলাম যে আমার তলটার মধ্যে দিয়ে যখন ব্লকটা যাচ্ছিল তখন ও থেমে যাচ্ছিল কিছুটা যাওয়ার পর, মানে গতিশীল থাকাকালীন, মানে যখন গতি ছিল তখন থেমে যাচ্ছিল, আর যখন গতি ছিল না, মানে ব্লকটা ছিল, গতি ছিল না, কিন্তু আমি এই দিকে ধাক্কা দিচ্ছিলাম কিন্তু ব্লকটা সরছিল না, তখন আমি বলেছিলাম যে আচ্ছা ব্লকটা সরছে না মানে আমি যে বলটা প্রয়োগ করছি সেটার এগেনস্টে অন্য কোনো বল নিশ্চয়ই আছে যেটা আমাকে বাধা দিচ্ছে, তবেই তো এই বলটার জন্য কোনো নড়াচড়া হচ্ছে না, কোনো একটা অন্য বল বাধা দিচ্ছে বলেই। এবার আমাকে দেখতে হবে, তার মানে এই কেসটায় আমি দেখতে পাচ্ছি আমি অ্যাকচুয়ালি স্থির ছিলাম, ঠিক তো? এই কেসটায় আমার বস্তুটা স্থির ছিল, এইটায় গতিশীল ছিল। এবার এইটার উপর ভিত্তি করে আমি দুটো কেস দেখব, যেটা হচ্ছে স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ। ঠিক আছে, স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ কি সেটা এবার বুঝব। স্থিত ঘর্ষণ ও চল ঘর্ষণ, এটার জন্য আমি একটা আগে উদাহরণ দিই, সেটা দিলে বুঝতে সুবিধা হবে কীরকমভাবে ঘর্ষণ বলটা কাজ করে। সেটার জন্য আমি প্রথমে একটা সিম্পল ওই আগের মতো একটা তলের উপর একটা ব্লক রয়েছে, কাঠের একটা বড় টুকরো রয়েছে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার এই টুকরোটার উপর আমি ধরে নিচ্ছি এই দিকে আমি এফ বল প্রয়োগ করছি, ঠিক আছে? এবার আমি এফ এর মানটা এখানে লিখব। এটা বইয়েও করা আছে, দুয়ারি মজুমদার মাইতি বইয়ে, সেখানে সেই ছকটাই আমি এখানে ব্যাখ্যা করব যে কিভাবে হচ্ছে। যে এখানে আমি এফ বল প্রয়োগ করছি, এবার শুরুতে আমি আস্তে আস্তে বলের মানটা বাড়াবো, হ্যাঁ, তাহলে আমি দেখব যে একটা টাইমের পর তো বলের মানটা বেশি হয়ে যাওয়ার কারণে ব্লকটা সরে যাবে, সেইটার আগে অবধি আমি দেখব কি হচ্ছে। এখন আমি করব কি, এফ বলটার সাথে সাথে এই দিকে তার মানে একটা ঘর্ষণ বল তৈরি হবে, সেটাকে আমি স্মল এফ লিখছি, ঠিক আছে? সেটা হচ্ছে বেসিক্যালি ঘর্ষণ বল, স্মল এফটা হচ্ছে ঘর্ষণ বল, আর এইটা হচ্ছে প্রযুক্ত বল, মানে আমি যে বলটা দিচ্ছি। তাহলে আর আর এবার আমি দেখি, প্রথমে আমি যখন কোনো বল দিইনি তখন বস্তুটা স্থির রয়েছে, তার মানে নিশ্চয়ই এর উপর টোটাল বল তো কোনো থাকবে না, তার মানে ঘর্ষণ বলটাও শূন্যই হবে। কারণ কি, যদি ঘর্ষণ বলটা থাকতো যখন আমি কোনো বল দিইনি, তাহলে তো ঘর্ষণ বলটা কোন দিকে থাকতো, সেরকম কোনো দিকও হতো না। আর তার থেকে বড় কথা, আমি ধরে নিলাম হয়তো এই দিকে হলো, তাহলে তো বস্তুটা এই দিকে চলে যেত, কারণ সেটাকে বাধা দেওয়ার জন্য আর কোনো বল থাকতো না। সেই কারণে আমি যখন কোনো বল প্রয়োগ করছি না, তার মানে ঘর্ষণ বলও নেই, কারণ কোনো বলই তখন বস্তুটার উপর কাজ করছে না, সেই কারণেই বস্তুটা স্থির রয়েছে, তখন বস্তুটা স্থির রয়েছে। এরপর আমি ধরে নিলাম যে আমি 50 করেছি বলটা, 50 ডাইন বল দিয়েছি, ঠিক আছে? 50 ডাইন বল দেওয়ায় তখনও বস্তুটা সরছে না, বস্তুটা দেখছি যে স্থির রয়েছে, মানে কাঠের টুকরোটা তখনও থেমে রয়েছে। তার মানে এই 50 ডাইন আমি যে এই দিকে বল দিচ্ছি তার উল্টো দিকে তার মানে ঘর্ষণ বল 50 ডাইন তৈরি হয়ে গেছে। তার মানে ঘর্ষণ বলটা আমি দেখতে পাচ্ছি যে যতটা বল আমি দিয়েছি ততটাই তৈরি হচ্ছে। এবার হয়তো আমি দেখলাম 80 ডাইন দিলাম, তখনও দেখছি বস্তুটা স্থির রয়েছে, তার মানে তখন 80 ডাইন বল উল্টো দিকে তৈরি হচ্ছে, কারণ স্থির রয়েছে মানে তো দুটো বল একে অপরের সাথে সমান হতে হবে, তবেই তো স্থির থাকবে, নাহলে তো একটা বল বেশি হলে সেই দিকে চলে যাবে। এবার 80 ডাইনেও হয়তো দেখলাম স্থির রয়েছে। এবার একটা হচ্ছে, এরপর আমি ধরে নিলাম 100-তে সীমান্ত, বা এটাকে বলে হচ্ছে সীমাস্ত ঘর্ষণ, এইটা 100 ডাইন হয়তো আমি দেওয়ায় দেখলাম বল প্রয়োগ হচ্ছে 100 ডাইন, যে এইটাকে আমি সীমাস্ত কি করে বুঝবো যে এটা সীমাস্ত? এবার সীমাস্ত ঘর্ষণের ক্ষেত্রে কি হবে, মানে সীমাস্ত মানে বেসিক্যালি এর থেকে সামান্য যদি আমি বল বেশি প্রয়োগ করি, মানে আমি ধরে নিই যে 101 করলাম, মানে 101 ডাইন বল দিলাম, মানে এই সীমাস্ত মানে বস্তুটা মানে জাস্ট যাত্রা, মানে জাস্ট নড়া শুরু হবে এই রকম অবস্থায় রয়েছে, মানে একদম জাস্ট নড়া শুরু হবে, মানে তার থেকে একটু বল বেশি দিয়ে দিলেই নড়ে যাবে বস্তুটা, অর্থাৎ তখন আমি দেখতে পাবো এটার ক্ষেত্রে, তখন আমি দেখব চলো ঘর্ষণ। মানে এটার ক্ষেত্রে এতক্ষণ অবধি আমি স্থির দেখেছিলাম, আস্তে আস্তে বল প্রয়োগ বাড়িয়ে গেছিলাম, দিয়ে এই মানটায়
আমি সীমাস্থ ঘর্ষণ দেখতে পেয়েছিলাম। মানে এই মানটায় আমি বল যেটা প্রয়োগ করেছিলাম তার থেকে সামান্য বল প্রয়োগ করলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে এবং তখন এটা চলঘর্ষণের মধ্যে চলে আসবে। এবং চলঘর্ষণের ক্ষেত্রে কিন্তু এই বলটা মানে ঘর্ষণ বলের মান সীমাস্থ ঘর্ষণের থেকে কম হয়। মানে সেটা বইয়ে যেমন ধরেছে যে সেটা হয়তো 80 ডাইন, সেটা সীমাস্থ ঘর্ষণের থেকে কম হয়। তারপর এবার আমি যদি বল বাড়িয়ে যাই তাহলে চলতে থাকবে। মানে আমি যদি ধরে নিয়ে 120 করে দিলাম তাহলে কি হবে, ঘর্ষণ বল কিন্তু আমি বল 120 ডাইন করেছি, ঘর্ষণ বল কিন্তু তখন চলঘর্ষণের কারণে চলঘর্ষণের হচ্ছে ফিক্সড, মানে একবার চলতে শুরু করে দিলে ঘর্ষণ বলটা ফিক্স থাকবে, গতিবেগের উপর ডিপেন্ড করবে না। সাধারণত কম গতিবেগের উপর ডিপেন্ড করবে না, বেশি গতিবেগের ক্ষেত্রে হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে শুধু কম গতিবেগের কথাই রয়েছে। এবার সেক্ষেত্রে এটা গতিবেগের উপর ডিপেন্ড করে না। আর আমি বল বাড়িয়ে গেলেও ঘর্ষণ বলের মানটা একই থাকবে, তখন 80 থেকে যাবে। আর যদি আমি 80 ডাইন বল প্রয়োগ করি তখন তাহলে আমার এটা সমবেগে চলতে থাকবে, কারণ যেহেতু এটার ঘর্ষণ বলটাও 80 ডাইন আমি হ্যাঁ, কিন্তু আমি যদি যখন স্থির ছিল তখন কিন্তু 80 ডাইন বল প্রয়োগ করলে গতিশীল হবে না। আগে আমাকে সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি বল প্রয়োগ করতে হবে, দিয়ে বস্তুটাকে গতিশীল করতে হবে। গতিশীল হওয়ার পর আমি 80 ডাইন বল যদি প্রয়োগ করতে থাকি তখন কিন্তু বস্তুটা সমবেগে চলতে থাকবে, কারণ আমার তখন গতিশীল রয়েছে বলে তখন আমার ঘর্ষণ বলটার মান কমে গেছে, তখন সমবেগে চলতে থাকবে যদি আমি ঘর্ষণ বলের সমান বল প্রয়োগ করতে থাকি। আর ঘর্ষণ বল যতটা মানে 80 ডাইন যেহেতু ঘর্ষণ বল, আমি যদি 70 ডাইন বল প্রয়োগ করি তাহলে কি হবে, ঘর্ষণ বল বেশি, তাহলে আমার চলঘর্ষণের কারণে এই 80 ডাইন বল বিপরীত দিকে প্রয়োগ হচ্ছে আর 70 ডাইন আমি এই দিকে প্রয়োগ করছি, তার মানে আস্তে আস্তে ঘর্ষণ বলটা জিতে যাবে, ঘর্ষণ বলটা থামিয়ে দেবে বস্তুটাকে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা যদি দিয়ে মানে প্লট করে যদি দেখি মানে গ্রাফিক্যালি, তাহলে কীরকম হবে। আমি যদি এইখানে একটা অ্যাক্সিস টানলাম যেটা হচ্ছে প্রযুক্ত বল আর এটা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে, এটা আমি ঘর্ষণ বল বলছি আর এটা প্রযুক্ত বল বলছি। প্রথমে শূন্যতে শূন্য থাকবে, মানে আমি যদি কোনো বল না দিই ঘর্ষণ বলও শূন্য। তারপর ঘর্ষণ বল যত দিচ্ছিলাম 50 দিলে 50 হচ্ছিল, 80 দিলে 80 হচ্ছিল, কতক্ষণ অবধি, সীমাস্থ মান অবধি এটা ধরে নিচ্ছি আমার সীমাস্থ মান, এটা হচ্ছে সীমাস্থ মান। এই অবধি ঘর্ষণ বল যা হবে প্রযুক্ত বলও তাই হচ্ছিল, কারণ স্থির থাকছিল বস্তুটা স্থির থাকছিল, তার মানে তখন আমার এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, কারণ ঘর্ষণ বল বেসিক্যালি কোনটা, এই পার্টটা, সেটা হচ্ছে এইটা, আর প্রযুক্ত বল হচ্ছে এইটা, এই অংশটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে আমি এই লেন্থটা আর এই লেন্থটা সমান হওয়ার অর্থ কি, তার মানে এটা 45 ডিগ্রি, tan 45 সমান 1, tan 45 সমান 1 হয়ে যাবে, এইটা আর এটা লেন্থটা সেম হয়ে যাচ্ছে যেহেতু। তারপর হট করে এই সীমাস্থ মান, এটা হচ্ছে সীমাস্থ মান, এইখানটা হচ্ছে আমি সীমাস্থ মান, এটা হচ্ছে আমি সীমাস্থ মান এরকম লিখে দিচ্ছি, ঠিক আছে, সীমাস্থ মান শর্টে সীমা লিখে দিচ্ছি। এটার পর থেকে বলটা হট করে একটু কমে যাবে, মানে ওই 80 হয়ে গেল, যখন 100 পেরিয়ে 80 হয়ে গেল, 100 অবধি স্থির ছিল, তারপর হট করে যেই চলা শুরু করলো তখন 80 হয়ে গেল, এবার 80 হয়ে এবার এটা 80 থাকবে, এটা আমি প্রযুক্ত বল যতই বাড়িয়ে যাই না কেন এটা 80 থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে ঘটনাটা। তাহলে এখানে আমি দুটো জিনিস লক্ষ্য করলাম, যে এই অংশটা হচ্ছে বেসিক্যালি যখন সীমাস্থ মান পেরিয়ে গেছে অর্থাৎ চলা শুরু করেছে, এই অঞ্চলটা হচ্ছে বেসিক্যালি চলঘর্ষণ, আর এই অংশটা হচ্ছে স্থিত ঘর্ষণ। তাহলে এবার এই দুটো জিনিসকে আমি কি করে আলাদা আলাদা করে বুঝছি। তাহলে যখন স্থির থাকছিল, স্থিত ঘর্ষণ আমি কখন বলবো, যখন স্থিত ঘর্ষণ আমি কখন বলছি, যখন কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে
যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, মানে গতিশীল হয়নি, স্থিরই রয়েছে কিন্তু চেষ্টা করছে, চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন এক তল অপর তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিত ঘর্ষণ বলে। এবার এই স্থিত ঘর্ষণটা আমি দেখছিলাম কি, যে আমি জিরো যখন ছিল তখন জিরো, কোনো বল আমি যখন দিইনি তখন স্থিত ঘর্ষণ ছিল না। আমি যখন যদি 30 দিতাম তাহলেও 30 বল প্রয়োগ করছিল, যতক্ষণ না আমি 50 দিলাম 50 বল প্রয়োগ করছিল, যতক্ষণ না আমি সীমাস্ত মান অবধি পেরিয়ে গেছি। সীমাস্ত মানেও কিন্তু 100 দিলে 100 দিচ্ছিল, কিন্তু যেই 101 দিয়ে দিয়েছিলাম ও তখন চলা শুরু করে দিয়েছে। আর তখন চলা শুরু করে দিলে এটা তখন চলঘর্ষণে চলে এসেছিলো, যে এটার মান কমে গেছিলো। তাহলে এই যে এই সীমাস্ত মান অবধি আমি বেসিক্যালি স্থিত ঘর্ষণের মান বলবো। এবার স্থিত ঘর্ষণের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, যে বস্তুটা তো গতিশীল হয়নি, কিন্তু আমি যতটা বল প্রয়োগ করছি স্থিত ঘর্ষণের মানটাও ততটাই হচ্ছে। মানে আমি 30 দিলে 30ই তৈরি হচ্ছে, 50 দিলে 50ই তৈরি হচ্ছে, 100 দিলে 100ই তৈরি হচ্ছিল। তাহলে এই যে যখন গতিশীল হয়নি, গতিশীল হওয়ার আগে অবধি, গতিশীল হওয়ার আগে অবধি যেটা কাজ করছে, এটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বলটা নিজেই, মানে আমি যতটা বল দিচ্ছি ততটা বল আবার ফেরত উল্টো দিকে দিচ্ছে। তাহলে এই বলটাকে আমি বলবো, এই কারণে এই মানে স্থিত ঘর্ষণ বলটাকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। মানে ও নিজে নিজেই কতটা বল দিতে হবে আমি যতটা দিচ্ছি সেটার উপর বেস করে ঠিক করে নিচ্ছে, বল বলা হয় তার জন্য এটাকে। আচ্ছা, এটা হয়ে গেল স্বনিয়ন্ত্রক বল। এবার এই স্থিত ঘর্ষণের আমি দেখতে পাচ্ছিলাম এই 100-র আগে অবধি আমার স্থিত ঘর্ষণ, আর 100 মানে যেটাতে একদম যেটার থেকে যে ভ্যালুটার থেকে উপরে গেলেই আমার গতি শুরু হয়ে যাচ্ছে, সেই ভ্যালুটাকে আমি বলবো সীমাস্থ ঘর্ষণ। একদম মানে এটা হচ্ছে সেই ক্রিটিক্যাল পয়েন্টটা। এই পয়েন্টটায় কি হচ্ছে, যে স্থিত ঘর্ষণের সম্ভাব্য মানে স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মান, মানে যে মানটার পর আমার আর স্থিত ঘর্ষণ ছিল না, বেসিক্যালি গতিশীল হয়ে গেছিল, যে কারণে আমি সেটাকে স্থিত ঘর্ষণ বলবো না, নামেই বোঝা যাচ্ছে না, স্থিত মানে স্থির থেকে এসছে। এবার তাহলে তখন আমি গতিশীল হয়ে যাচ্ছিল কোন বলটার বেশি দিলে, 100-র বেশি দিলে, তাহলে এই 100টাকেই বলবো হচ্ছে আমি সীমাস্থ ঘর্ষণ। আর চল ঘর্ষণ কি, এরপর আমি যখন দেখবো চল ঘর্ষণ, চল ঘর্ষণ চল ঘর্ষণ হচ্ছে বেসিক্যালি কোনো তল অপর একটি তলের সংস্পর্শ থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয়, মানে গতিশীল হয়ে গেছে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে। মানে দুটো তলের গতিশীল হচ্ছে, তো মানে এই ব্লকটা তলটাতে চলা শুরু করে দিয়েছে, মানে ব্লকটা যাচ্ছে অলরেডি, তখন এই নিচের তলটা ওপরে এই ব্লকটাকে গতির বিপরীত দিকে যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমি বলবো গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। ঠিক আছে, এখন গতীয় ঘর্ষণ আর চল ঘর্ষণের ক্ষেত্রে এই সব যখন গতিটা শুরু হয়, এই ধরনের গতিগুলোকে, মানে যেহেতু এটা আমি কি দেখবো, ব্লকটা একটু মানে এগুলো পিছলে যাওয়ার মতো করে যাচ্ছে, তো যে এইদিকে সরে চলে যাচ্ছে, মানে এটা তো কীভাবে বলবো, একটা স্লাইডিং অ্যাকশন হচ্ছে, ওই জন্য এটাকে পিছলে যাওয়া গতিও বলা হয়। মানে এটাকে বলা হয় অনেক সময় যে পিছলে যাওয়া গতি বা স্লাইডিং, এই জিনিসটাকে স্লাইডিং বা পিছলে যাওয়া গতি বলা হয়, যেহেতু ব্লকটা এরকম মানে স্লাইড করে চলে যাচ্ছে, তো ওই জন্য এই ধরনের গতিতে। আচ্ছা, চল ঘর্ষণের সময় আমি দেখেছিলাম যে আমার তলটা 80 ডাইন করে বল দিচ্ছিল, তাই তো, কিন্তু মানে 80 ডাইন দিচ্ছিল এই বস্তুটার ক্ষেত্রে। এবার কিন্তু তার আগে সীমাস্থ ঘর্ষণ আমি দেখেছিলাম 100। ঠিক আছে, চল ঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের চেয়ে সবসময় কম হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে, যে মানে গতিশীল হয়ে গেলে বেসিক্যালি একটু ঘর্ষণ মানে আমায় কম বাধা দেয় তলটা, মানে একবার গতিশীল হয়ে গেলে তলটা তখন একটু কম বাধা দেবে, গতিশীল হয়ে গেলে কম বাধা দেবে।
তার মানে আমি বুঝলাম যে চল ঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের চেয়ে কম হয়। ঠিক আছে, কারণ আমি দেখেছি সীমাস্থ ঘর্ষণ 80, মানে যেটা হায়েস্ট, যেটাকে আমাকে ওভারকাম করতে হয়েছিল, 101 দিতে হয়েছিল। তারপর আমার চল ঘর্ষণের মানে আমি যদি ভেবে দেখি ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারি যে মানে আমাকে গতিটা শুরু করতে হবে, প্রথমে স্থির রয়েছে, স্থির থেকে গতিতে আনতে আমাকে হয়তো 100 দিতে হচ্ছে, 101 দিতে হচ্ছে, কিন্তু একবার গতিতে চলে এলে আমাকে কম বাধা দেবে, তখন 80 করে দিচ্ছে, মানে আমার চল ঘর্ষণটা তখন অ্যাক্টিভ, মানে আমি ধরে নিতে পারি স্থির থাকার সময় একটা স্থিত ঘর্ষণ ছিল, আর এটার সময় আমার চল ঘর্ষণটা স্থিত ঘর্ষণের যে সর্বোচ্চ মান মানে 101 যেটা হয়েছিল দেখেছিলাম সীমাস্থ ঘর্ষণে, সেটার থেকে কম, মানে আমাকে তখন আর একবার মানে রানিং হয়ে গেলে, মানে কোনো একটা গাড়ি ওর জন্যই বলে যে কোনো একটা গাড়িকে আমি যদি চলতে শুরু করে দেয় তখন আর গাড়িটাকে, মানে যদি আমি ধরে নিই রিক্সা যখন রিক্সাওয়ালা চালায় তখন শুরুতে তাকে প্রচুর টান দিতে হয়, কিন্তু একবার যখন রিক্সাটা গড়াতে শুরু করে মানে চলতে শুরু করে দেয় তখন কিন্তু তাকে আর অতটা বল প্রয়োগ করতে হয় না, কারণ তখন আর স্থিত ঘর্ষণ কাজ করছে না, তখন চল ঘর্ষণ কাজ করতে শুরু করেছে এবং চল ঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের থেকে কম, সেই জন্য আমাকে কম বল দিতে হচ্ছে। ঠিক আছে, এরপর যেটা দেখবো সেটা হচ্ছে যে এই ঘর্ষণ সংক্রান্ত কিছু সূত্রাবলী রয়েছে। ঠিক আছে, ঘর্ষণ সংক্রান্ত কিছু সূত্রাবলী আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, ঘর্ষণ সংক্রান্ত সূত্রাবলীর মধ্যে প্রথমেই আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ সর্বদা তাদের আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে বা আপেক্ষিক গতির বিরুদ্ধে হয়। অর্থাৎ আমি যেটা আগে বলছিলাম যে গতি বা গতির চেষ্টার বিরুদ্ধে হবে, মানে সবসময় উল্টো দিকে হবে, গতির চেষ্টার বিপরীতে কাজ করছে সবসময় ঘর্ষণ। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, আর এটা কাজ করে সবসময় আমি দেখেছি যে গতিবেগে, মানে যেখানে স্পর্শ তলটা রয়েছে, মানে আমার এই যদি ব্লকটা থাকতো সেই ব্লকটা যদি এরকম থাকতো তাহলে এই স্পর্শ তলের সাথে সমান্তরালভাবে কাজ করছে, মানে উপর দিকে নয় নিচের দিকে নয়, মানে সমান্তরালভাবে কাজ করছিল। ঠিক আছে, এরপর আমি যেটা দ্বিতীয় নিয়মটা দেখব সেটা হচ্ছে যে সূত্রটা যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বা চল ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ বা চল ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ বা চল ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক হয়, লম্ব বলের সমানুপাতিক হয়। আচ্ছা, এটা কি লম্ব বলটা কি? লম্ব বল বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমার এই যে বস্তুটা রয়েছে একটা কাঠের ব্লকই যদি ধরি, সেটা নিচের দিকে ওজনটা কাজ করছে, তার ওয়েট নিচের দিকে কাজ করছে, এর বদলে এই মাটিটা আমরা দেখেছিলাম আগের চ্যাপ্টারে যে তাহলে এই বস্তুটাকে উপরের দিকে সেই একটা এন বলেছিলাম যে প্রতিক্রিয়া বল কাজ করছিল, এবার এই এনটাকেই আমি বলছি লম্ব বল। এই লম্ব বলের সাথে সমানুপাতিক হয় সীমাস্থ ঘর্ষণ আর চল ঘর্ষণ, স্থিত ঘর্ষণ নয় কিন্তু। ঠিক আছে, এবার এইটা হয়ে গেল। আর আরেকটা 3 নম্বর যেটা সূত্র আমাকে এখান থেকে জেনে নিতে হবে সেটা হচ্ছে যে যদি লম্ব বল ধ্রুবক হয়, মানে একই পরিমাণ লম্ব বল আমি সবসময় দিয়ে যাচ্ছি, লম্ব বল ধ্রুবক হয় মানে ওজনটা হয়তো একই রয়েছে একই ধরনের তলে, তখন তাহলে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না এই ঘর্ষণ বলটা,
মানে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, মানে কতটা এরিয়া টাচ করে আছে সেটার উপর নির্ভর করে না। এটা যদি একই পরিমাণ এন যদি আমি একটা ছোট ব্লকে হতো, মানে একটা ছোট ব্লক হয়তো সেম ওজনের নিলাম, সেটা হয়তো স্পর্শতলটা একই রয়েছে মাটিতে, আলাদা রয়েছে, সরি তলায় মাটিতে আলাদা স্পর্শতল রয়েছে, হয়তো একটা আমি ধরে নিচ্ছি এরকম ব্লক নিলাম যে যেটার ওজনটা হয়তো এক, কিন্তু মানে ওজন এক হলেই আমার এনটাও এক হবে, কিন্তু এই স্পর্শতলটা ছোট হলে ঘর্ষণে কিছু পার্থক্য হবে না, মানে বেসিক্যালি এই বড় একটা ব্লকটার যা হবে লম্বা ব্লকটারও তাই হবে যদি ওজনটা সেম থাকে। ওজনটা সেম হলেই বেসিক্যালি লম্ব বলটা ধ্রুবক হবে, মানে একই থাকবে দুজনের ক্ষেত্রে লম্ব বল, তাহলে আমার স্পর্শতলের উপর নির্ভর করে না, সরি স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। উপর নির্ভর করে না, এটার উপর কোনো ডিপেন্ডেন্স নেই। আচ্ছা, এটা আর আর আগে যেটা বলছিলাম যে বেসিক্যালি আমার বেগের উপরও নির্ভর করে না, শুধু গতিবেগের বিপরীত দিকে কাজ করে, বেগের উপরও নির্ভর করে না যদি বেগটা কম হয়, বেগের উপরও নির্ভর করে না, উপর নির্ভর করে না ঘর্ষণ বলটা, মানে আমি যদি নির্ভর করে না, মানে এটার মানে হচ্ছে বেসিক্যালি যে একটা সেম ব্লক, একটা ব্লককে একই তলের উপর দুটো ব্লক রেখেছি, হয়তো একটা ব্লক হয়তো 100 কিলোমিটার স্পিডে যাচ্ছে আর একটা ব্লক 5 কিলোমিটার স্পিডে যাচ্ছে, যে 100 কিলোমিটার বেগে যাচ্ছে তার উপরও যা ঘর্ষণ বল প্রয়োগ করবে এটার উপরও তাই ঘর্ষণ বল প্রয়োগ করবে, যেটা আমি দেখেছিলাম যে বেসিক্যালি ত্বরণটা বলটা প্রয়োগের উপরও ডিপেন্ড করছিল না, মানে যে আমি প্রযুক্ত বল কত দিচ্ছি তার উপর ডিপেন্ড করছিল না, মানে আমি চলঘর্ষণ দেখছিলাম না যে চলঘর্ষণ সবসময় 89 দিচ্ছিল বলেছিলাম, মানে ওটা একটা উদাহরণ জাস্ট, মানে 89ই দেবে সবসময় ওটা কথা নয়, মানে ওই উদাহরণটা আমি ধরে নিয়েছিলাম যে 89 চলঘর্ষণ উল্টো দিকে দিচ্ছে, মানে এটাতে যদি 80 দিয়ে আর এটা একই রকম ব্লক একই সারফেসে হলে এটাতেও হয়তো 80ই দেবে যদি বেগটা আলাদাও হয়, কিন্তু 80ই দেবে, মানে বেগের উপর নির্ভর করবে না এবং বিপরীত দিকে দেবে, বেগ যেদিকে তার উল্টো দিকে দেবে। ঠিক আছে, এইবার আমাকে যেটা দেখতে হবে যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, আর স্থিত ঘর্ষণের ক্ষেত্রে আমি এই লম্বটাকে কাজে লাগিয়ে কি সূত্র পাবো। ঠিক আছে, এটাকে আমাকে এবার দেখতে হবে। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এবার ধরে নিই যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কর ক্ষেত্রে কিভাবে এটা ক্যালকুলেট করে। স্থিত ঘর্ষণের ক্ষেত্রে আমি বলেছিলাম যে স্থিত ঘর্ষণের ক্ষেত্রে সীমাস্থ যে মানটা সেটা লম্ব বলের সাথে, এই যে সীমাস্থ মানটা লম্ব বলের সাথে সমানুপাতিক, তাই তো? তার মানে লম্ব বল আমার যদি হয় এন, ঠিক আছে, আর এই দিকে যদি আমি হয়তো এই দিকে ধাক্কা দিচ্ছি কিন্তু এখনো মুভ করেনি, মানে স্থিরই রয়েছে কিন্তু সীমাস্থ মানে রয়েছে, মানে একদম মুভ করার কাছে চলে এসছে, একটু বল বেশি দিলেই মুভ করে যাবে, সীমাস্থ মানে রয়েছে, তখন আমার ধরে নিচ্ছি এইদিকে এফ বল প্রয়োগ হচ্ছে ঘর্ষণ, মানে আমি এই দিকে বল প্রয়োগ করছি প্রযুক্ত বল, সেই ক্যাপিটাল এফ যদি বলি, এই দিকে ঘর্ষণ বল প্রয়োগ হচ্ছে, সেটা আমার কি বলেছিলাম যে সীমাস্থ ঘর্ষণ বল যদি এফ হয় সেটা লম্ব বলের সাথে এনের সাথে সমানুপাতিক। এবার এইটার ক্ষেত্রে থেকে আমি যেটা পাবো, এটা থেকে পাবো হচ্ছে এফ ইকুয়ালস টু মিউ এন। এখানে এই মিউটা হচ্ছে, এটাকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এখানে আমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, নামটাতে স্থিত ঘর্ষণ রয়েছে মানে কিন্তু শুধু সব স্থিত ঘর্ষণের সব মানের ক্ষেত্রে নয়, এটা শুধুমাত্র সীমাস্থ মানের ক্ষেত্রে এই জিনিসটা ডিফাইন। এটার সংজ্ঞাটা আমি যদি দেখি সেটা দেখলেই বুঝতে পারবো যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বলের অনুপাতকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ যদি এফ হয়, এটা হচ্ছে বেসিক্যালি আমার সীমাস্থ ঘর্ষণ বল, সীমাস্থ
ঘর্ষণ বল। আর তাহলে F/n হচ্ছে বেসিক্যালি আমার মিউ, মানে আমার লম্ব বল আর এর অনুপাতটাকেই আমি বলবো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। নামটা দেখে মনে হচ্ছে স্থিত ঘর্ষণ, কিন্তু স্থিত ঘর্ষণ আমি দেখেছিলাম 30 ডাইনও দিচ্ছিল যখন আমি 30 ডাইন দিচ্ছিলাম, 50 ডাইন দিচ্ছিল যখন 50 ডাইন দিচ্ছিলাম, তাহলে তো আমি মিউটা আলাদা আলাদা মান হতে থাকবে একই এনের জন্য। সেটা নয়, আমার সীমাস্থ মানটা বার করতে হবে, যে সীমাস্থ মান 100 ছিল, তার মানে অ্যাকচুয়ালি এফ এর ভ্যালু আমি 100 বলবো, 50 80 ওগুলো বলবো না, কারণ এইটা হচ্ছে সীমাস্থ মান। এটা কিন্তু স্থিত ঘর্ষণ নাম হলেও সীমাস্থ মানের উপর এটা ডিফাইন। আর এই সেমভাবে আমি আবার ডিফাইন করব হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। চল ঘর্ষণ গুণাঙ্ক চল ঘর্ষণ গুণাঙ্কটা কি? চল ঘর্ষণ গুণাঙ্কর ক্ষেত্রে আমি ওই সেম ভাববো, এখন শুধু ব্লকটা যেটা ছিল সেই ব্লকটা মানে গতিশীল রয়েছে, ঠিক আছে, এই দিকে হয়তো গতিশীল রয়েছে, এই দিকে গতি রয়েছে। এবার ব্লকটার তো ওজনটা তো চলে যাবে না গতি থাকলে, ব্লকের যে ওয়েটটা ছিল সেটা আছে এখনো, তার ফলে একটা লম্ব তৈরি হবে আর গতির বিপরীত দিকে বাধা তৈরি হবে, যেটা হচ্ছে বেসিক্যালি আমি বলে দিচ্ছি এফ ড্যাশ। তাহলে সেটা আমি এই সূত্র থেকে পেয়েছিলাম কি, যে চল ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক, সীমাস্থ ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক। তাহলে আমি চল ঘর্ষণ মানে বেসিক্যালি 80, এটাতে সেই 80 পেয়েছিলাম না, 80 ডাইন বলছিলাম যে 80 ডাইন বল প্রয়োগ হবে আমি যতই দিয়ে যাই না কেন, কারণ বস্তুটা গতিশীল ছিল তখন এফ ড্যাশটা আমার লম্ব বলের সাথে সমানুপাতিক। তখন আমায় এটাকে আমি সেমভাবে লিখবো, শুধু মিউ ড্যাশ লিখবো, ঠিক আছে। এবার এইটাকে আমি বলবো হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক। এবার ভেবে দেখলে বোঝা যাবে ব্যাপারটা কি। মিউ ড্যাশটা তার মানে আমার কি, এখান থেকে আমি কি পাচ্ছি, মিউ ড্যাশটা হচ্ছে এফ ড্যাশ বাই এন, ঠিক আছে, আর মিউটা পেয়েছিলাম আমি হচ্ছে এফ বাই এন। এখানে এইটা ছিল সীমাস্থ ঘর্ষণের মানটা, মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার 100 যেটা বলছিলাম, আর এটা হচ্ছে আমার গতিশীল হয়ে যাওয়ার পর যেটা হচ্ছিল, যে 80 করে দিচ্ছিল, অল টাইম 80 করে দিচ্ছিল যেহেতু গতিশীল হয়ে গেছিল। তাহলে আমি বুঝতে পারছি এন এর মানটা যদি একই থাকে, একই ব্লকের ক্ষেত্রে আমি ভাবি, তাহলে একই ব্লকের ক্ষেত্রে এই মিউ ড্যাশটা তার মানে কম হবে মিউ এর থেকে, কেননা আমি জানি যে চল ঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের থেকে, যেহেতু চল ঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের থেকে কম, সীমাস্থ ঘর্ষণের থেকে কম হয়, তাই আমি জানতে পারছি যে এই মিউটা তার মানে এটা সবসময় এফ ড্যাশটা এফ এর থেকে কম হবে, আর সেই কারণে আমাকে বেসিক্যালি মিউ ড্যাশটা আমি কম পেয়ে যাব। আর আমাকে আরেকটা জিনিস যা সেটা সাধারণত যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে বলে যে মিউ এর মানটা সাধারণত মিউ এর মান সাধারণত 1 থেকে কম হয়, একের থেকে কম হয়। 1 থেকে কম হয় মানে কি, মিউটা আমি পেয়েছিলাম হচ্ছে এফ বাই এন, তার মানে আমাকে যদি 10 কেজি 1 থেকে কম মানে কি, এনটা বেসিক্যালি এফ এর থেকে বড়, তার মানে আমাকে 10 কেজি যদি একটা বস্তু হয়, 10 কেজি যদি সেটার 10 কেজি ফোর্স আমার যদি সেটার লম্ব বলটা হয়, তাহলে আমাকে 10 কেজি ফোর্স মানে কেজি অ্যাকচুয়ালি তো ভরের একক, মানে আমি কেজি ফোর্স বলছি, মানে বেসিক্যালি কেজি ইন্টু আমার ত্বরণটাও রয়েছে, ভর ইন্টু ত্বরণ করে আমি তো পাবো, এটা মানে অভিকর্ষজ ত্বরণটা আমি গুণ করে কেজি এফ বলে বোধ হয় এটাকে, কেজি ফোর্স বেসিক্যালি। যদি আমি থাকে কোনো একটা বস্তু,
তাহলে তাকে আমাকে নড়াতে 10 কেজির থেকে কম লাগবে বল, মানে 10 কেজির থেকে কম বল দিলেই আমি সেটা সাধারণত নড়তে শুরু করে দেবো। এটা হচ্ছে সেটাই বোঝায় যে 1-এর থেকে কম মানে বেসিক্যালি এফের থেকে এনটা বড়, তার মানে আমাকে বস্তুটার ওজনের থেকে কম বল দিলেই সাধারণত বস্তুটা নড়তে শুরু করে দেবে। এটা হচ্ছে এখান থেকে বোঝা যায়। আচ্ছা, এবার আমাকে চল ঘর্ষণের ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে যে আমি চল ঘর্ষণের ক্ষেত্রে আমি কি দেখতে পেয়েছিলাম যে এফ ড্যাশ এই দিকে কাজ করছিল আর ধরে নিচ্ছি এই দিকে এফ কাজ করছে, ঠিক আছে। যে কারণে এই দিকে এফ কাজ করার জন্য আমার ব্লকটা এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে এই দিকে এফ আর এই দিকে এফ, এই স্মল এফ ড্যাশ যেটা ঘর্ষণ বল কাজ করছে, তাহলে আমি এখান থেকে সিম্পলি কি লিখতে পারি, এফ ড্যাশ আর সরি এফ ড্যাশ মানে অ্যাকচুয়ালি এফ মাইনাস এফ ড্যাশ হবে, কেন না এফ এর দিকেই তো গতিটা হচ্ছে, এফ ড্যাশের দিকে তো গতি হয়নি, এফ ড্যাশটা আটকানোর চেষ্টা করছে এফ থেকে, তার জন্য এফ যেদিকে বল দিচ্ছি সেদিকেই গতিটা হচ্ছে, সেটা হচ্ছে ব্লকটার ওজন যদি এম হয় তাহলে এম এ, ঠিক আছে। এম এ ত্বরণ নিয়েই তো এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে এম এ। এইবার এটা থেকে আমি একটা সহজ ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে এফ ড্যাশ সমান আমি কি জানি, এটা থেকে আমি পাবো হচ্ছে এফ ড্যাশ সমান যে এফ মাইনাস, আচ্ছা এফ ড্যাশটাকে এই দিকে নিয়ে আসছি, এম এ প্লাস এফ ড্যাশ। এখন এফ ড্যাশ মানে কি, এফ ড্যাশ মানে হচ্ছে বেসিক্যালি আমার মিউ ড্যাশ ইন্টু এন, মিউ ড্যাশ ইন্টু এন, এটা আমি পেয়ে গেছি একটু আগে। তাহলে এইবার এনটা আবার কি, এন হচ্ছে বেসিক্যালি আমি যতটা ওজন সেটার সমান, ওজন কত ডাব্লু, মানে এন ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আমার ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে এম ইন্টু জি, তার মানে আমি এখানে বসাতে পারি এফ ইকুয়ালস টু এম এ প্লাস মিউ ড্যাশ এম জি, অর্থাৎ আমি এইখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে বেসিক্যালি, অতএব এইখান থেকে আমাকে এইটা থেকে আমি একটু সিম্পলিফাই করে পেয়ে যাব হচ্ছে আমার তো অ্যাক্সেলারেশনের মানটা আমি পেয়ে যাব। অ্যাক্সেলারেশনের মানটা হবে হচ্ছে আমি যে বলটা দিচ্ছি প্রযুক্ত বল মাইনাস মিউ ড্যাশ এম জি বাই এম, ঠিক আছে। এটা মিউ ড্যাশ এনও রাখে অনেকে, এম জিও করে দিতে পারি, একই ব্যাপার, ঠিক আছে। এরপর এটা হয়ে গেল আমার একটা সহজ উদাহরণ যে যখন আমার আনুভূমিক তলে বস্তুটা গতিশীল। এইবার আমাকে দেখতে হবে যে ঘর্ষণ কোণ আর ঘর্ষণ শঙ্কু বলতে কি বোঝায়, ঠিক আছে। এবার আমাকে সেটা দেখতে হবে। ঘর্ষণ কোণ আর ঘর্ষণ শঙ্কু, আচ্ছা ঘর্ষণ কোণটাই আগে আলোচনা করে নেওয়া যায়। ঘর্ষণ কোণ বলতে কি, আমি ধরে নিচ্ছি হয়তো একটা বস্তু রয়েছে, সেই বস্তুটা ছোট করে আঁকছি আমি জাস্ট বোঝার জন্য, বস্তুটা এইদিকে গতিশীল বা এইদিকে আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে এখন হয়তো স্থির রয়েছে, আমি ধরে নিই এখন স্থির রয়েছে, ঠিক আছে। তো স্থির অবস্থায় এর এনটা কাজ করছে ওপরের দিকে, ঠিক। এবার গতিশীল করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই দিকে আমি বল প্রয়োগ করার চেষ্টা করে যাব যাতে বস্তুটা এই দিকে গতিশীল হয়। এবার এখন আমি এই দিকে যদি বল প্রয়োগ করি, একটা বল ঘর্ষণ বল এই দিকে তৈরি হবে, অর্থাৎ এই যে দুটো আমি তার মানে অ্যাকচুয়ালি লব্ধি বল পেয়েছি, মানে প্রতিক্রিয়া বল বলা যায় এগুলোকে। কেন না এই এনটা হচ্ছে বেসিক্যালি আমার ডাব্লুর প্রতিক্রিয়া, ওজনের প্রতিক্রিয়া, আর এই ঘর্ষণ বলটা বেসিক্যালি এই এফটার প্রতিক্রিয়া, মানে আমি যে বলটা প্রয়োগ করে বস্তুটাকে নড়ানোর চেষ্টা করছি তার প্রতিক্রিয়া। এবার এই দুটো বলকে একসাথে আমি যদি ভাবি যে এন আর এফ এর মাধ্যমে একটা যদি বল ভাবি, সেটা বেসিক্যালি তাহলে এরকম দেখতে হবে, লব্ধি বল, সেটাকে আমি বলছি কিউ, ঠিক আছে। এই কিউটাকে আমি বলবো লব্ধি প্রতিক্রিয়া বল, যেহেতু এটাও একটা লব্ধি, এটাও একটা প্রতিক্রিয়া বল আর এটাও একটা প্রতিক্রিয়া বল এফ এর, এটা এফ এর প্রতিক্রিয়া, এটা ডাব্লুর প্রতিক্রিয়া,
তাহলে আমি এদের লব্ধিটাকে বলবো লব্ধি প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এটাকে আমি বলবো লব্ধি প্রতিক্রিয়া বল, লব্ধি প্রতিক্রিয়া বল। এখন এখন এই যে কোণটা রয়েছে, এই কোণটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কেন না, আমি যত বল প্রয়োগ করব, প্রথমে আমি তো দেখেছিলাম সেই প্রথমে 0 হলে আমার এফটা বেসিক্যালি ছোট থাকবে, তারপর যখন এই এফটা বেসিক্যালি থাকবে না, তারপর যখন আমি 30 ডাইন দিচ্ছিলাম তখন 30 ডাইন তৈরি হচ্ছিল, যখন আমি 50 দিচ্ছিলাম 50 তৈরি হচ্ছিল, এরকম করতে করতে এনটা তো সবসময় ফিক্সড রয়েছে। এবার যত এইটা যত বৃদ্ধি পাবে, এইটা যদি আমি এরপর 100 হবে যখন, তখন কি হবে, এটা আরও হেলে আসবে এইদিকে দিয়ে, এই কোণটা 100 পর তো আবার কমে যায়, 100 পর মানে যখন সীমাস্থ ঘর্ষণ হয়, সীমাস্থ ঘর্ষণের পর তো আবার কমে যায়, তখন তো আবার সেই 80 হয়ে যায়, তখন আমার আবার তাহলে এটা কমে যাবে, কমে গেলে আবার এটা উপরের দিকে চলে আসবে। ঠিক তো, এই হায়েস্ট যখন হবে তখন আমি ওটাকে বলবো ঘর্ষণ কোণ। ঠিক আছে, এই যখন হায়েস্ট হবে মানে অ্যাকচুয়ালি সীমাস্থ ঘর্ষণের সময়, সীমাস্থ ঘর্ষণের সময়, সীমাস্থ ঘর্ষণ যখন হবে তখন লব্ধিটা আনুভূমিকের সাথে যে কোণ করবে তাকে আমি বলবো ঘর্ষণ কোণ। ঠিক আছে, বা সীমাস্থ ঘর্ষণ কোণ। আর এই সীমাস্থ ঘর্ষণ কোণটা আস্তে আস্তে এবার আবার যখন আমার গতিশীল হয়ে গেল তখন কিন্তু আবার এটা এই এফ এর মানটা আবার 100 থেকে কমে 80 হয়ে গেছে, তাহলে আমার তখন এটা একটু উপরের দিকে হয়ে যাবে, কারণ এতটা আর তখন যত বেশি এই দিকে হবে তত এটাকে টেনে এইদিকে সরিয়ে নেওয়ার মতো চেষ্টা করবে, ওর দিকে নিয়ে আসার চেষ্টা করবে, ফলে এটা আর একটু হেলে যাবে না, এইদিকে এফ এর দিকে একটু হেলে যাবে। ঠিক আছে, এবার সীমাস্থ ঘর্ষণ কোণের ক্ষেত্রে আমি কি পাচ্ছি সেটা আমি এখন দেখব। সীমাস্থ ঘর্ষণ কোণের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ফোর্সটা এফ বেসিক্যালি, আর এনটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল, তাই তো। এবার সীমাস্থ ঘর্ষণের সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে আমি পেয়েছি হচ্ছে এটা কিউ, এটা হচ্ছে আমার ল্যামডা। তার মানে আমি এটাকে সেই কল্পনা করে নিতে পারি, ওপরে আঁকতে পারি, মানে এটা অ্যাকচুয়ালি একটু ছোট বড় হয়েছে, এটা বেসিক্যালি এরকম পারপেন্ডিকুলারই হবে, আমি এটাকে এফটাকে এখানে ভাবতে পারি। তাহলে এফটা যদি এখানে ভাবি আমি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি হচ্ছে এন হচ্ছে আমার কিউ কস ল্যামডা, আর এফ হচ্ছে আমার কিউ সাইন ল্যামডা। এবার যেহেতু আমার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে সীমান্ত ঘর্ষণ গুণাঙ্ক এফ বাই এন, মানে যেটা বেসিক্যালি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলেছিলাম আমি, সেটা তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমার কিউ সাইন ল্যামডা বাই কিউ কস ল্যামডা, তাই তো। এবার তাহলে আমি বেসিক্যালি পাচ্ছি যেটা হচ্ছে সেটা যে মিউ ইকুয়ালস টু ট্যান ল্যামডা। তার মানে আমার এই সীমাস্থ ঘর্ষণ, এই যে সীমাস্থ ঘর্ষণের সময় যে কোণটা তৈরি হচ্ছিল লব্ধি বলটার, সেটা আমি পেয়ে যাচ্ছি হচ্ছে সেটা ট্যানের, মানে সেটা যদি আমি ট্যান নিই সেটা হচ্ছে বেসিক্যালি আমার ঘর্ষণ গুণাঙ্কটা, সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্কটা, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আর এটা থেকে আমি এবার কিছু সহজ ক্যালকুলেশন অনেক সময় করতে দেয়, সেটা হচ্ছে যে আমি যদি এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার করি, বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি পিথাগোরাস লাগিয়ে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এন স্কোয়ার এফ স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার, এটা আমি এখান থেকে দেখতেই পাচ্ছি, বা এই দুটোকে স্কোয়ার করে যোগ করলেও সেটাই আসবে। এবার আমি এখান থেকে একটা সহজ ক্যালকুলেশন অনেক সময় করতে দেয়, সেটা হচ্ছে যে এফটাকে আমি বসিয়ে দিতে পারি কি মিউ স্কোয়ার এন স্কোয়ার, তাই তো, আর প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার। তাহলে এইখান থেকে আমাকে বলে হচ্ছে অতএব কিউ ইকুয়ালস টু এন কমন নিয়ে √1 প্লাস মিউ স্কোয়ার, এইটা অনেক সময় প্রুভ করতে দেয় যে কিউ ইকুয়ালস টু এন √1 প্লাস মিউ স্কোয়ার। ঠিক আছে, এটা অনেক সময় প্রুভ করতে দেয়। আর এবার আমি যদি দেখি ঘর্ষণ শঙ্কু বলতে কি বোঝায়, ঘর্ষণ শঙ্কু,
ঘর্ষণ শঙ্কু ব্যাপারটা হচ্ছে কি, যে আমি এতক্ষণ দেখলাম যে আমার এই সীমাস্ত ঘর্ষণ যখন হচ্ছে, মানে যখন আমার এই বলটা সর্বোচ্চ হচ্ছিল, যে যখন আমি 100 দিচ্ছিলাম, সেই সময় আমার যে লব্ধি বলটা পেয়েছিলাম কিউ, সেটা সেটা এই আনুভূমিকের সাথে যে কোণটা করছিল সেটাকে আমি ল্যামডা বলে ঘর্ষণ কোণ বলছিলাম, সেটাকে ল্যামডা বলছিলাম বা ঘর্ষণ কোণ বলছিলাম সেটাকে। ঠিক আছে? তো এইবার এই ঘর্ষণ বলটা এই দিকে হয়েছিল কেন না, আমি এই দিকে বল প্রয়োগ করছিলাম। এবার আমি উল্টোভাবে বলতে পারি, এই দিকে যদি আমি বল প্রয়োগ করতাম তাহলে আমার ঘর্ষণ বলটা এই দিকে হতো, তখন আমার ঘর্ষণ বলটা এই দিকে হতো, তখন আমার কোন এই 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 দিকে একটা হতো। এরকম করে আমি যে সব দিক থেকেই ঘর্ষণ বল অ্যাপ্লাই করতে পারতাম। মানে আমার যদি ব্লকটাকে আমি ভাবি, ব্লকটাকে যদি আমি 3D-তে ভাবি, আমি ব্লকটাকে এই দিকে যদি বল প্রয়োগ করি, ঘর্ষণ বলটা এই দিকে হবে, তখন এটা ঠিক এরকম একটু ট্যাঁচা করে এই দিকে তৈরি হবে। আবার এটা 3D তো একটু 2D-তে বোঝা মুশকিল। আবার এই দিকে যদি আমি দিই বল, তাহলে এই দিকে ঘর্ষণ বল কাজ করবে, ঠিক তো? তখন আমার লব্ধি বলটা এই দিকে আসবে। এরকম করে সব দিকেই আমি ঘর্ষণ বলটা দিতে পারি। সব দিকে দিলে কি হবে, একবার এই দিকে আমি লব্ধি বলটা পাচ্ছি, একবার এই দিকে পাচ্ছি, একবার হয়তো আমার নিজের দিকে পাচ্ছি স্ক্রিনের বাইরে, আবার একবার স্ক্রিনের ভেতরে ওই উল্টো দিকে পাচ্ছি। এরকম করে আমি একটা শঙ্কু পাবো। মানে সব দিক থেকে আমি যদি বলটাকে অ্যাপ্লাই করি তাহলে আমি একটা শঙ্কু পাবো। এই শঙ্কুটাকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। মানে সব দিক থেকে আমি যদি বল প্রয়োগ করি, আমি তাহলে মানে প্রত্যেক দিকের অনুযায়ী আমি যদি লব্ধিগুলোকে আঁকি তাহলে আমি একটা ফুল ফুল শঙ্কু পাবো। সেই শঙ্কুটাকে আমার বলা হয় ঘর্ষণ শঙ্কু। আর এর যে শীর্ষবিন্দুটা হচ্ছে, সেটা হচ্ছে বস্তুটা যেখানে স্পর্শ করেছে, মানে এই পয়েন্টটা হচ্ছে যেখানে বস্তুটা স্পর্শ করেছে, মানে তলটাকে। আর এর অক্ষটা হচ্ছে বেসিক্যালি এন বরাবর, আমি জানি, কারণ এর অক্ষটা তো এইটাই, মানে এইটাই আমি দেখতে পাচ্ছি অলরেডি এটা শঙ্কুর মতো হয়ে গেছে, মানে দুটো দিক হয়েছে, মানে এটা দুটো দিক হয়েছে। এরকম করে আস্তে আস্তে গোল হয়ে সব দিকেই হবে, সব দিক থেকেই আমি বল প্রয়োগ করতে পারি যেহেতু। আর আর এটার অর্ধ শিরোকোণ, মানে এই কোণটা বেসিক্যালি হচ্ছে আমার ঘর্ষণ কোণ, ঠিক তো? এটা হচ্ছে আমার ঘর্ষণ শঙ্কুর ক্ষেত্রে যে ব্যাপারটা জানতে হবে।